গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর এবার দলটির নিষিদ্ধের দাবিতে সোচ্চার ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতরাত থেকে যমুনার সামনে অবস্থানের পর আজ বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা, ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আজ আত্মপ্রকাশ করল ছাত্রদের আরও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। নতুন দলের আত্মপ্রকাশ ও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করতে চাই ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন নতুন দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আরিফিন ভাই, স্বাগত জানাচ্ছি এখন টিভির স্টুডিওতে। আজ আপনাদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হলো এবং নতুন দলের আপনি সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। আপনি এর আগে জাতীয় নাগরিক পার্টির নেতা ছিলেন, এছাড়া আপনাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টির বা নাগরিক কমিটির নেতা ছিলেন। জাতীয় নাগরিক কমিটি থেকে বের হয়ে আবার নতুন প্ল্যাটফর্মের কি প্রয়োজনীয়তা পড়লো, কি লক্ষ্যকে সামনে রেখে আপনাদের নতুন এই প্ল্যাটফর্ম গড়ার অনুভব করলেন, একটু জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে এবং এখন টিভিকে আমাকে যুক্ত করার জন্য। আমরা মনে করছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং জুলাইয়ের যে মৌলিক স্পৃহা, গণ স্পৃহা মানুষের মধ্যে ছিল, সেই স্পৃহাকে জিন্দা রেখেই যদি আমরা বাংলাদেশের রাজনীতিকে বিনির্মাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করছি কিছু মৌলিক দাবিগুলো, প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হওয়া দরকার। সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হওয়ার জন্য বিদ্যমান রাজনৈতিক দলগুলো কে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকার এবং বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে এই মৌলিক লক্ষ্যমাত্রা পূরণে একটা নির্দিষ্ট ট্র্যাকে রাখার জন্য আমরা মনে করছি যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম বা প্রেশার গ্রুপ দরকার। সেই জায়গা থেকেই আসলে আপ বাংলাদেশের আপনি বলতে পারেন যে সৃষ্টি। এর আগে যেহেতু জাতীয় নাগরিক কমিটিও একই লক্ষ্য ছিল, তাদেরও ঠিক একই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল। আপনারা জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বিভিন্ন জায়গায় সারা দেশে কমিটিও দিয়েছিলেন, বিভিন্ন সভা সমাবেশ করেছিলেন। ঠিক সেখান থেকে বেরিয়ে আবার কেন প্রয়োজন পড়লো? তাহলে কি আগেরগুলো কি বা অন্য প্ল্যাটফর্মগুলো কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিনা? আমি সেইভাবে বলবো না ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তবে ধরেন যে রাজনৈতিক দলে পরিণত হয়ে গেলে, মানে রাজনৈতিক দলের যে ট্রান্সফরমেশন, আমাদের একটা সুস্পষ্ট কথা হচ্ছে যে নাগরিক কমিটি বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো যখন তৈরি হয়েছিল, তখন সেটা থেকে রাজনৈতিক দলের ট্রান্সফরমেশনের জন্য একটা সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা অ্যাচিভমেন্টের প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। যেই লক্ষ্যমাত্রাগুলোর মধ্যে নাগরিক কমিটি যেই দাবিতে আন্দোলন করেছিল সেগুলো ছিল, যেমন ধরেন যে জুলাইয়ের প্রোক্লেমেশনের জন্য, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই জিনিসগুলো খুবই জরুরি ছিল। কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে ফেড হয়ে গিয়েছিল আমাদের থেকে আর কি। এই আলাপগুলো একেবারেই হারিয়ে গিয়েছে। আপনি দেখেছেন যে এনসিপি গঠন হওয়ার পর থেকে আসলে এই আলাপগুলো প্রায় রাজনৈতিক দলগুলোর অঙ্গনে আর ছিলই না। আর নাগরিক কমিটিকে ফাংশনাল করার জন্য যেই ধরনের প্রক্রিয়া থাকার কথা ছিল, যেমন নাগরিক কমিটির সর্বশেষ সাধারণ সভায় এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল বলে আমরা দেখেছি নাগরিক কমিটির ফেসবুক পেজে, যে 15 দিনের মধ্যে তারা নতুন নাগরিক কমিটি দিবে এবং সেটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। কিন্তু সেটা প্রায় 2.5 মাস হয়ে গেলেও সেটি করা হয় নাই। তার মানে এটা পরিষ্কার যে রাজনৈতিক দল হিসেবে পরিণত হওয়ার পরে জুলাইয়ের যে মৌলিক আকাঙ্ক্ষাগুলোকে, যেটা আমরা প্রাথমিক লক্ষ্যমাত্রা মনে করেছিলাম, সেই মৌলিক আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করার মতো আসলে একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন ছিল, প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। সেই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা থেকেই আমরা আসলে আপ বাংলাদেশ গঠন করেছি। আপনাদের তাহলে প্রধান এজেন্ডা কি থাকবে এই সময়ে? বাংলাদেশ এখন জুলাই গণঅভ্যুত্থানে যারা যুক্ত ছিল তারা এখন নিজ নিজ ঘরে ফিরে গেছে, সবাই নিজ নিজ দাবিতে সোচ্চার। আবার সংস্কার, নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান এবং সেখানে ঐক্যমতেরও সম্ভাবনা আমরা খুব কম দেখছি, একটি ঘাটতি দেখছি। সেই জায়গায় আপনাদের প্রধান এজেন্ডাগুলো কি থাকবে? আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে হয়তো দেখবেন যে মার্চ মাসে যখন আমরা প্রথম বলেছি যে আমরা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আনব, তখন থেকেই আমরা বলছি যে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হবে যে আমরা আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে চাই। পৃথিবীর কোথাও
কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে আসলে পলিটিক্সে ফাংশন করতে দেওয়া হয় না। কারণ যেই দলটার মধ্যে ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রবণতা থাকে এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার হিস্ট্রি থাকে, সেই দলটি যদি আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার সুযোগ পায়, তাহলে একই প্রক্রিয়ায় সে তার ওই ফ্যাসিবাদী চরিত্রটি জনগণের উপর আরোপ করবে এবং আবার সে ফ্যাসিবাদী হয়ে উঠবে। ফলে পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে ফাংশন করতে দেওয়া হয় না। আমরা মনে করি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং আপনার আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখিও করতে হবে। বিশেষ করে গত 17 বছর পুরো থ্রু আউট দ্য রেজিম হাসিনার সময়ে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের ব্যুরোক্রেসি, এই সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি প্রথমত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সেই স্বীকৃতি দিতে হবে এবং এই সমস্ত ব্যবস্থা যে সে ধ্বংস করেছে, এই ধ্বংসের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল এই প্রত্যেককেই এটা এক ধরনের যেটা জার্মানিতে যেভাবে ডিনাজিফিকেশনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে, আমরাও মনে করি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং একটি ডি আওয়ামিফিকেশনের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হবে। তার পরবর্তীতে এই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এটা শুধুমাত্র শাপলা গণহত্যা না, আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারের সময় অনেকগুলো গণহত্যা হয়েছে এবং এর মধ্যে হচ্ছে পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, তারপরে মোদি বিরোধী আন্দোলনে একটি গণহত্যা হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির রায়ের দিন সারা দেশে একটি গণহত্যা হয়েছে এবং এই জুলাই একটি গণহত্যা হয়েছে। মোটা দাগে 5টি বড় ধরনের গণহত্যা এই সরকারের সময় হয়েছে, আওয়ামী লীগের সময়। এই প্রত্যেকটি গণহত্যার জন্য ট্রাইব্যুনাল গঠন করে এর সাথে যারা সম্পৃক্ত ছিল, শুধুমাত্র আওয়ামী লীগের না, ব্যুরোক্রেসির এবং হচ্ছে যারা গুলি চালিয়েছে, এদের প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে এবং এদের বিচার নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি আওয়ামী লীগের বিচারের পরে। এবং আমাদের তৃতীয় দাবি, আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাই চার্টার্ড হইতে হবে। সেই জুলাই চার্টার্ডেও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে এবং এই জুলাই চার্টারকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। মোটা দাগে এই 3টি দাবি নিয়েই আমরা কাজ করছি। যে আপনাদের 3টি দাবির কথা আমরা শুনলাম। বিচারের দাবি সারা দেশের মানুষেরই রয়েছে, ঐকমত্যের বিষয়ে সারা দেশের মানুষও চায় সংস্কার এবং নির্বাচন বিষয়ে ঐকমত্য হোক, এবং রাজনীতিতে আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয় নিয়ে আরও আলাপ করবো আপনার সঙ্গে, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আলোচনা করছি নতুন দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহর সঙ্গে। আরিফিন ভাই, আপনারা আজকে যখন আত্মপ্রকাশ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই বিকেলবেলা, তারপরেই শহীদ মিনার থেকে আপনারা অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শাহবাগে গিয়েছেন, যেখানে শাহবাগে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার বিভিন্ন দল বা প্ল্যাটফর্মের সাধারণ ছাত্র জনতা তারা অবস্থান করছিল। সেখানে আপনারা একাত্মতা পোষণ করেছেন, আপনারা ওই দাবির সঙ্গে একমত জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধের যে দাবি উঠছে, এখন এই নিষিদ্ধের খেলা এর আগেও হয়েছে। বিশেষ করে জামাত ইসলামীকে নির্বাহী আদেশে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ইসলামী আবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যদি আওয়ামী লীগের বিষয়ে এরকম কোনো নিষেধাজ্ঞা দেয়া হয় বা প্রজ্ঞাপনের মাধ্যমে, তাহলে পরবর্তী সরকার বা পরবর্তী সময় আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয় কিনা, আর আপনারা কি মনে করেন, কিভাবে নিষিদ্ধ করতে চান? আচ্ছা, প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই নিষিদ্ধ হবে। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই আওয়ামী লীগের লোকজন মিছিল, মিটিং, সমাবেশ করছেন এবং শেখ হাসিনা ভারত থেকে হুমকি ধামকি দিচ্ছেন, আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন তারা বাংলাদেশের জনগণকে হুমকি ধামকি দিচ্ছেন। ফলে এইটা বাংলাদেশের জনগণের জন্য, বিশেষত জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সকল লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, তাদের জন্য এটি একটি মারাত্মক নিরাপত্তা হুমকি। ফলশ্রুতিতে আমরা মনে করছি প্রাথমিকভাবে একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সরকারকে শেষ করতে হবে এবং প্রজ্ঞাপনের মধ্য দিয়ে নিষিদ্ধ করার পরে তার পরবর্তী স্টেপটি হওয়া উচিত, আমরা মনে করছি যে জুলাই সনদের মধ্য দিয়ে, অর্থাৎ জুলাই চার্টার্ডে সমস্ত রাজনৈতিক দল এবং এই জুলাইয়ের জন্য অংশীদার আছে সকলকে ঐক্যমতের ভিত্তিতে, যেহেতু অলরেডি বিএনপিও বলেছে যে আসলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, এ বিষয়ে তাদের কোনো আসলে অসুবিধা নাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখনও আওয়ামী লীগ নিষিদ্ধের তাদের বিপরীত অবস্থান এখন নাই বলেই তারা ইতিমধ্যে সব রাজনৈতিক দল হালকা সরে হোক কিংবা যেভাবে হোক জানিয়ে দিয়েছে। ফলে সরকারকে এই সিদ্ধান্তটা নিয়ে এগিয়ে আসতে হবে এবং
তারা জুলাই সনদে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এখানে তারা সবাই স্বাক্ষর করবেন এবং সেই চার্টারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্য দিয়েই আসলে আওয়ামী লীগের নিষিদ্ধটাকে একটি স্থায়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে বলে আমরা মনে করছি। এর পাশাপাশি ট্রাইব্যুনালে তার দলকে বিচার করার যে প্রভিশন সেটিও রাখতে হবে এবং দলকে নিষিদ্ধ করার এখতিয়ার ট্রাইব্যুনাল আইনে সংশোধন করে এই প্রভিশনটা দিতে হবে। কারণ এরকম ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে আসলে ফাংশন করতে দেওয়া দেশের পুরো জনগণের জন্যই প্রচণ্ড নিরাপত্তা হুমকি। আমরা দেখেছি যে আইসিটি যে অ্যাক্ট হয়েছিল বা সংশোধনী, সেখানে ওই দল হিসাবে সেখানে নিষিদ্ধ করার বিষয়টি সেখানে রাখা হয়নি। এবং পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা পরিষদের কাছেও কি আপনারা এমন দাবি তো তুলে ধরেছেন, কিন্তু আপনাদের কি মনে হয় যে এই উপদেষ্টা পরিষদ বা এই সরকার এই আপনাদের দাবি আদায়ে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, বা আপনাদের দাবি পুরোপুরি কেন এতদিন ধরে মানছে না, বা কি কারণে আপনারা মুখোমুখি অবস্থান হচ্ছে? এই সরকারকে আমরা কোনোভাবেই আমাদের একটি প্রতিপক্ষ সরকার মনে করতে চাই না, কিন্তু এটি দুর্ভাগ্যজনকভাবে সত্য যে সরকার কিছু মৌলিক প্রশ্নে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের বিচার, এই মৌলিক প্রশ্নে রীতিমতো টালবাহানা করছে। আমরা মনে করছি যে এটি সরকারের ভেতর যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদের মধ্যে জুলাইয়ের স্পিরিটকে সঠিকভাবে ধারণ না করতে পারার একটি ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে তারা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন এবং এই ব্যর্থতা যদি আরও বেশি দীর্ঘায়িত হয় তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না বলে আমরা মনে করি। এবং সরকারের যেই সকল উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন, সেই উপদেষ্টাদের পদত্যাগের দাবিও জনগণের মধ্য থেকে উঠা খুবই সম্ভব বলে আমরা মনে করি। আপনারা কি মনে করেন ছাত্র উপদেষ্টারা সঠিক জায়গায় আছে, বা গণ অভ্যুত্থানের চেতনা ভালোভাবে সেভাবে আকাঙ্ক্ষিত সেই চেতনা বাস্তবায়ন করতে পারছে কিনা? ছাত্র উপদেষ্টারা এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি আমাদেরই দুর্ভাগ্যও বলতে হয় যে ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পরে তারা যতটুকু ভূমিকা রাখবেন, দুর্ভাগ্যজনক বশত কিছু কিছু ব্যাপারে আমরা সেই ভূমিকাগুলো তাদের কাছ থেকে দেখতে পাই নাই। তবে ছাত্র উপদেষ্টারা দাবি করছেন যে এর কারণ হচ্ছে সরকারের ভেতর থেকেই আসলে তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যার কারণে তারা যথাযথভাবে ফাংশন করতে পারছেন না, এমন দাবি ছাত্র উপদেষ্টারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে লিখছেন। তো যদি এমন হয়েই থাকে তাহলে সরকারের কোন কোন অংশ, কারা কারা ছাত্র উপদেষ্টাকে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাধা দিচ্ছেন সেগুলো তাদের বলতে পারা উচিত। আমরা মনে করি যে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে যে সাহস এবং ক্ষমতাকে না বলতে পারার যে কারেজ তাদের মধ্যে তারা দেখিয়েছিলেন, ক্ষমতায় বসে সেই কারেজটা যদি তারা হারিয়ে ফেলেন তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হবে। ফলে আমরা তাদের কাছ থেকে এই কারেজটা আশা করছি যে তারা যেটি দাবি করছেন যে তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, সরকারের কোন কোন অংশ তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তারা সেটি বলতে পারুক। এবং বাংলাদেশের তারা এটি বলতে পারলে আমরা বিশ্বাস করি ছাত্র জনতা আবারও তাদেরকে সঙ্গ দিবে এবং এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে তাদেরকে যথাযথ ফাংশনাল হয়ে উঠতে সহযোগিতা করবে। জি, অনেক ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আপনার সঙ্গে আরও আলাপ করব। দর্শক, ভোটে টেনে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি নতুন দল আপ বাংলাদেশের সদস্য সচিবদের সঙ্গে। আরিফিন ভাই, আপনার একটা সাবেক ছাত্র অবস্থায় পরিচয় আছে, সাবেক শিবির নেতা, একই সঙ্গে আপনার দলের আহ্বায়ক আলী হাসান মোহাম্মদ জুনায়েদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এছাড়া রাফি সালমান রিফাত, তিনিও শিবিরের নেতা, এবং এই জুলাই অভ্যুত্থানে আপনাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তারা সবাই জানে বিষয়গুলো। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ছাত্র শিবির থেকে জামাতে যোগ দেন নাই, এবং একই সঙ্গে আপনারা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেন, কিন্তু এনসিপিতে যোগ দেন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি নতুন একটি দল গঠন করলেন, এই দলটি কি এই এনসিপি বা জামাতের প্রতিপক্ষ হবে নাকি সহযোগী হবে? কার সঙ্গে কিভাবে রাজনীতি করবে, ডিল করবে, একটু জানাবেন সংক্ষিপ্ত করে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছি, এখনো দল গঠন করি নাই। আর আমরা মনে করি যে জুলাইয়েরতে আমাদের মধ্যে যে একটি জাতীয় ঐক্য হয়েছিল, ফলে জুলাইয়ের যারাই সহযোদ্ধা তিনি
জুলাই অ্যাকচুয়ালি আমরা যখন জুলাই 5টি করেছি তখন আমি কখনোই জানার চেষ্টা করি নাই আমার পাশে যিনি আছেন তিনি ছাত্রদল করেন নাকি শিবির করেন নাকি কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ফলে এই ঐক্যটাই আমাদের মধ্যে জুলাই তৈরি করে দিয়েছিল। এখন জুলাইয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন, যেমন এনসিপির এখন যারা নেতা আছেন তারা তো জুলাইয়ের ফ্রন্ট লাইন টানছিলেন, শিবিরের যারা নেতৃত্ব ছিলেন তারাও অনেকেই জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিলেন, ছাত্রদলের জুলাই একটা বড় কন্ট্রিবিউশন আছে। ফলে এই যে রাজনৈতিক দলগুলো জুলাইয়ে যাদের মধ্যে একটা ঐক্য হয়েছিল, আমরা মনে করি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সহযোগিতা এবং হচ্ছে ঐক্য আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করব, কারণ এটি আমাদের জুলাইয়ের মূল স্পিরিট। সেই ঐক্যের বাইরেও রাজনীতিতে আমাদেরকে কখনো কখনো রাজনৈতিক বিরোধিতার প্রয়োজন পড়বে এবং মৌলিক কিছু কিছু জায়গায় হয়তো মৌলিক বিরোধিতার প্রয়োজন পড়বে। সেই বিরোধিতাগুলো কখনোই শত্রুতার পর্যায়ে যাবে বলে আমরা মনে করি না, কারণ জুলাই আমাদেরকে সেই ন্যূনতম ঐক্যের একটি পাটাতন দিয়ে দিয়েছেন। ফলে আমরা মনে করছি যে রাজনীতিতে জামাত হোক এনসিপি হোক তাদের সবার সাথে আমাদের সেই জুলাই কেন্দ্রিক যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটি কম বেশি বজায় থাকবে। জি, সেই ঐক্যটি থাকবে, আমরাও প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা ভোটের ট্রেন্ড দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।